পিটার মা যখন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে যান, উনি সাংঘাতিক উত্তপ্ত ফার্নেসে খুবই অদ্ভুত কিছু দেখতে পান। ফলে উনি ওই ঘটনা ছবি তোলেন। দেখতে পাচ্ছেন এটা 2200 ডিগ্রি ফারেনহাইটে বেশ কয়েক ঘন্টা রাখা ছিল, ফলে এটা এখন প্রচন্ড গরম। দাঁড়ান, ওটা তাপমাত্রা 1200 ডিগ্রি সেলসিয়াস। হাত দেবেন না। আরে, উনি ঠিক আছেন? তাহলে এই ম্যাজিক কিউবগুলো কি? এটা হচ্ছে মহাকাশযানের থার্মাল টাই। মহাকাশযান যখন বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন প্রচন্ড ঘর্ষণের জন্য প্রচুর তাপ উৎপন্ন হয়, আর সেই তাপ মহাকাশযানটাকে উত্তপ্ত করে দিক এটা কাম্য নয়। ফলে এই থার্মাল টাইলগুলো দিয়ে এগুলোকে ঢেকে রাখা হয়। এগুলো নিজে উত্তপ্ত হলেও সেই উত্তাপ স্থানান্তরিত করে না। তাহলে এই টাইল এত প্রচন্ড উত্তাপকে স্থানান্তরিত হতে দেয় না কি করে? কারণ এগুলো উত্তাপকে ধরে রাখতে পারে কিউবগুলোর ঠিক ভেতরে। সেটা পারে দুটো কারণে। প্রথমত, এগুলো সিলিকা ফাইবার দিয়ে তৈরি, আর এই ফাইবার তাপ পরিবাহী হিসেবে বেশ দুর্বল। শুধু তাই না, এগুলো খুবই পাতলা হয়, ফলে তাপ পরিবহনের জন্য আপনার ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকতে হবে। দ্বিতীয় কারণ হচ্ছে এই কিউবগুলোর আয়তনের 94% হচ্ছে বাতাস। বাতাস বা যে কোনো গ্যাস খুবই খারাপ তাপ পরিবাহী। এখন তাপ পরিবহন ঘটে দুটো বস্তুর মধ্যে সংযোগ স্থাপন হলে। গ্যাসের ক্ষেত্রে এর সমস্ত পদার্থগুলো অনেক দূরে দূরে থাকে, ফলে ওগুলোর মধ্যে বিশেষ সংযোগ স্থাপন হয় না। কিন্তু টাইলটা এখনো লাল হয়ে আছে। উনি ওটাকে কি করে তুললেন? আপনি যদি কিউবগুলোকে দেখেন, এগুলো ধারগুলো অনেক বেশি কালো মাঝের অংশের থেকে। এটাই ইঙ্গিত করছে যে কোন জায়গাটা ঠান্ডা বা গরম। বাইরের প্রান্তগুলোতে কিউবের বাইরে থেকে কনভেকটিভ হিট ট্রান্সফার হয়, যেখানে কিউবের ভেতরের অংশ কনভেকটিভ ট্রান্সফারের উপর নির্ভর করে থাকে, যার গতি অনেক কম। ফলে ধারগুলো ধরার মতো যথেষ্ট ঠান্ডা হয়। যদিও আমরা একটা উত্তপ্ত ভিডিও পেয়ে গেলাম। আমরা পরের ক্লিপটার জন্য মন্ট্রিয়ালে এসেছি। আমরা জানতে চাই এটা সত্যি না কোনো ভাওতা। এটা যেন কম্পিউটারে বানানো বা কোনো সিনেমা থেকে নেওয়া একটা দৃশ্য। আমার বিশ্বাসই হচ্ছে না, কি কারণে এমন হলো। এই ক্লিপটা কিন্তু আসল, আর এটা তুলেছেন মন্ট্রিয়াল কানাডার মাইকেল ভিডি মারাত্মক ঝড় বৃষ্টি হবার পরে। ও, গাড়ির পেছনটা তো ভেঙে গেল। চাপটা নিশ্চয়ই প্রচন্ড ছিল, কারণ সবার প্রথমে ম্যানহোল কাভারটা সম্পূর্ণ উঠে আসে, আর ওগুলো খুবই ভারী হয়। কিন্তু তারপরই ওটা ওখানে থেমে থাকেনি, ওটা গাড়িটাকে ঠেলে তুলে ফেলেছে শুধু জলের শক্তিতে, যেটা আমরা পান করে থাকি, যা বাঁচার জন্য প্রয়োজন। আর এখানে এটা একটা গাড়িকে তুলে ফেললো। কিন্তু ঠিক কি হলো এখানে? বিজ্ঞানীদের আরো পরিষ্কার করে বলতে হবে। ভিডিওটার প্রথম আধ ঘন্টা ধরে আমরা মন্ট্রিয়ালে আসলে মুষলধারায় বৃষ্টি হতে দেখি। আর মন্ট্রিয়াল ঠিকমতো সমতল জায়গা নয়। এক একটা অঞ্চল উঁচু নিচু, আর বৃষ্টির জল যাবার নর্দমাগুলো এত চাপ নিতে পারে না। ওটা একটা ইউব্যান্ড সিস্টেম কল্পনা করা যায়, যার একদিক দিয়ে জল ঢোকে আর অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। এটা নিচু অঞ্চলই হয়। ফলে যখন ওপরে অনেক জল রয়েছে, তারা চেষ্টা করছে নিচে নেমে যেতে, যার পেছনে প্রচন্ড চাপ রয়েছে। আর হঠাৎই ওই ম্যানহোল কভারটা খুঁজে পায় আর ভাবে, আচ্ছা, এই জায়গাটা দিয়ে তো আমরা অনেক চাপ বের করে দিতে পারি, প্রচুর শক্তিও বেরিয়ে যাবে। ম্যানহোলটা ধরে রাখতে পারে না। জলের শক্তি এত বেশি ছিল যে ওটাকে ঠেলে বেরিয়ে আসে, আর তারই এমন ভয়ঙ্কর প্রভাব পড়ে। এটা আসলে ঘটে যখন আমাদের ড্রেন সিস্টেমের ভেতরে প্রচুর জল ঢোকে। অসাধারণ কিছুও উদ্ভাবন করা যায়। উদ্ভট কিছু থেকেও দুর্দান্ত কিছু পাওয়া যায়। আর এটাও যদি আমাদের সেরা 5-এ জায়গা না পেয়ে থাকে, তাহলে ওখানে কি আছে? এবার বুঝলাম। ইনি হচ্ছেন শিল্পী লোরেঞ্জো মাজোরে। দেখুন উনি ওনার চিরশত্রু মাছিদের সাথে কিভাবে লড়েন। আমারও ওরম একটা বন্দুক চাই। লোরেঞ্জো মাছি মারার সাবেকি সোয়াটের বদলে এটা আবিষ্কার করেছেন, লবণ ছোড়া সল্ট আ বাগ রাইফেল। আমরা লরেঞ্জোর সাথে দেখা করি ওনার সান্টা মনিকা স্টুডিওতে, আর জেনে নিই মাছিদের সাথে ওনার এত শত্রুতা কিসের। সমস্ত প্রাণীর মধ্যে ওরাই সব থেকে বিচ্ছিরি ধরনের প্রাণী। যত রাজ্যে যত নোংরা, তার উপর ওরা বসে, তারপর এসে আমাদের খাবারে বসে। ওগুলো চারপাশে ঘুরে বেড়ালে কখনো কখনো ভীষণ বিরক্ত লাগে আমার তো মনে হয় এবার ওদের উচিত শিক্ষা পাওয়া দরকার। তাহলে লোরেঞ্জো প্রতিশোধ নিতে চান, কিন্তু মাছি মারার জন্য লবণের কি প্রয়োজন? আপনি মাছিদের কাছে গিয়ে হাতের এক চাপড়ে ওদের মারতে পারবেন না, কারণ ওরা খুব ক্ষিপ্র।
একটা মাছির ডানা সেকেন্ডে 2 থেকে 300 বার ঝাপটাতে পারে, আর একটা মাছি প্রতি সেকেন্ডে 2 মিটার বা 6 ফুট দূরেও চলে যেতে পারে। ওদের শারীরিক দক্ষতাও অসামান্য। ওরা যে শুধু সামনের দিকেই টেক অফ করতে পারে তা নয়, ওদের পেশি খুব মজবুত হয় আর সেগুলো ডানাকে নিয়ন্ত্রণ করে। পাশের দিকে বা পেছনের দিকে টেক অফ করতে পারে ওরা। তাহলে ওরা খুব ক্ষিপ্র, কিন্তু এর মধ্যে আরো কিছু আছে কি? মাছিদের পুঞ্জাক্ষী থাকে। ওগুলো বেশ বড় বড় আর একেবারে মাথার ওপরে বসানো থাকে, যার ফলে মাছিরা 360 ডিগ্রিতে দেখতে পারে। আর প্রতিটি পুঞ্জাক্ষীর মধ্যে কয়েক হাজার ছোট ছোট ফ্যাসিট থাকে, যার প্রতিটিতে নিজস্ব লেন্স থাকে। ফলে মাছিরা যা কিছু দেখে সবই স্পষ্টভাবে দেখতে পায়। এরা গতিশীল জিনিস খুব ভালো দেখতে পায়, ফলে চাপড় মারতে আসা হাত বা মাছি মারা চাপাটি এগুলোর একটা দেখে ফেলে, তারপরেরটা, যার ফলে একটা ফ্লিকার এফেক্টের সৃষ্টি হয়। অর্থাৎ গতিশীল জিনিস খুব ভালোভাবে দেখার মতো করে ওদের বিকাশ ঘটেছে। আচ্ছা, এ তো থিওরি, কিন্তু লবণ ব্যবহার করে লরেঞ্জোর মাছি মারতে সুবিধা হলো কিভাবে? এটা খুবই ভালো কৌশল, কারণ মাছিটাকে এমন জিনিস দিয়ে মারছেন যেটা অনেক দূর থেকে সজোরে ছুটে আসছে, আর একসাথে অনেকগুলো আসছে। ফলে মাছি যদি ওর দিকে নুন ছুটে আসছে বুঝে উড়েও যায়, ওটার গায়ে আরেকটা নুনের দানা এসে লাগবে। অন্য কথায়, ওটা নুনের গুলি বৃষ্টির মধ্যে পড়ে যাবে। আমি জানি মাছিদের অনেক চোখ থাকে, কিন্তু এটা যে আসছে ওরা দেখতে পায় না। আমি নিজেকে এবার একটা ভালো জায়গা দেখতে পাচ্ছি। একটা ঠান্ডা বিয়ার নিয়ে আমি বসেছি, ওইদিকে বারবিকিউ তৈরি হচ্ছে, সুন্দর মিউজিক বাজছে, আর আমার কোলে একটা ব্যাগে সল্ট রয়েছে, আর আমার মনে হয় সময়টা বেশ ভালোই কাটবে।